মিসইন্টারপ্রিটেশন এবং মিসইনফরমেশন এই দুইটি কানাডা ইমিগ্রেশনের জন্য অত্যন্ত সিরিয়াস অফেন্স এবং এই অফেন্সের কারণে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য যারা আবেদন করেন সেটা তো আছেই, এর বাইরে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে, সিটিজেনশিপ পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং মিসইনফরমেশন এবং মিসইন্টারপ্রিটেশন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই সচেতন থাকাটা জরুরি। তো আজকে মূলত আমরা আলোচনায় 5টি বিষয়কে সিলেক্ট করেছি, যেগুলো থেকে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় মানুষ ভুল করে ফেলে এবং সেগুলোর জন্য ভোগান্তি কিন্তু চরম আকারে ধারণ করতে পারে। এই ব্যাপারগুলোতে আপনারা যদি সাধু সাবধান আগে থেকে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই। কেউ যদি ইন্টেনশনালি এই ধরনের কোনো কাজ করেন এবং সেখান থেকে সতর্ক না হলে তার কিন্তু ভবিষ্যতে এই ধরনের সমস্যা হতে পারে, প্রবলেমে পড়তে পারেন। তো বন্ধুরা যারা শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আজকের আলোচনা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আমাদের সাথে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। 5 common mistakes in your immigration application that could lead to mispresentation. তো এই মিসপ্রেজেন্টেশন হিসেবে যদি আপনার কোনো ইনফরমেশন বা আপনার কোনো অ্যাক্টিভিটি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সেটা আপনি আইনভঙ্গের আওতায় পড়ে গেলেন এবং সেই আইনভঙ্গের কারণে যেটা বলতেছিলাম একটু আগেও, যে আপনার পার্মানেন্ট রেসিডেন্টের চলমান অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে, অর্থাৎ ফাইনাল আপনি ভিসা পাবেন না। এরপরে পিআর কার্ড ইস্যু হওয়ার পরেও আপনার সেটা ব্যান্ড হয়ে যেতে পারে, ইভেন সিটিজেনশিপ পাওয়ার পরে সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সিরিয়াস এবং অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকতে হবে। Providing incorrect information on your immigration application, even unintentionally, can put you at risk of misrepresentation. তো মিসরিপ্রেজেন্টেশন একটা হাই রিস্কের বিষয় in terms of immigration application. Misrepresentation is a legal term in Canadian immigration. It refers to providing information to the government of Canada that is both untrue, misleading, or incomplete, and could cause an error in applying immigration law to the particular case. This includes information that the applicant gave or withheld directly. তো যদি কোনো তথ্য গোপন করেন কিংবা কোনো তথ্য উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেন, or someone else prepared or provided on behalf of the applicant, even if the applicant did not personally make the mispresentation error, they may still be held accountable. তো এটার ইফেক্টটা কী হতে পারে? মিসইন্টারপ্রিটেশন ইজ আ সিরিয়াস অফেন্স অ্যাকর্ডিং টু সেকশন 40 অফ দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট, IRPA। তো কানাডার কিন্তু ইমিগ্রেশন রুলসগুলো দেখে IRPA এই প্রতিষ্ঠানটি। তো এটির যে সিরিয়াস আপনার ভোগান্তি সেটাই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা। নট অনলি ক্যান ইট লিড টু ইউর অ্যাপ্লিকেশন গেটিং রিজেক্টেড, বাট ইট ক্যান অলসো হ্যাভ গ্রেভ consequences such as fines, charges, being banned to apply for Canada immigration for 5 years, and order to leave Canada. তো বুঝতে পারতেছেন, এগুলো বাংলা করে নতুন করে বলতে যাচ্ছে না, এগুলো আপনারা বোঝার কথা। Mispresentation is also one of the possible factors that can lead to revocation of Canadian citizenship. তো এই সবচাইতে চরম পর্যায়ের যে ভোগান্তি সেটা হচ্ছে এটার কারণে আপনার কানাডিয়ান সিটিজেনশিপটাও রিভোকেশন হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো খুব ভালোভাবে কেয়ারফুলি আপনাদেরকে খেয়াল করতে হবে। সাম এক্সাম্পল অফ মিসপ্রেজেন্টেশন ইনক্লুড, তো কমন যে মিসপ্রেজেন্টেশনগুলো অনেক করে থাকে হরহামেশায়, ইন্টেনশনালি হোক বা আনইন্টেনশনালি, সেগুলো একটু দেখুন। ওমিটিং কনসাসলি অর নট টু ইনক্লুড ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন ইউর অ্যাপ্লিকেশন, কোনো তথ্য বাদ দেওয়া বা কোনো অতিরঞ্জিত তথ্য ইনক্লুড করা, দুইটাই মিসপ্রেজেন্টেশনের মধ্যে পড়ে। সাবমিটিং অল্টার্ড আর ফলস ডকুমেন্টেশন, লাইং অ্যাবাউট ইউর হেলথ টু ইউর ফিজিশিয়ান ডিউরিং ইউর মেডিকেল এক্সাম, ডিক্লারিং এমপ্লয়মেন্ট অর এডুকেশনাল এক্সপিরিয়েন্স ইউ ডু নট হ্যাভ। অনেক সময় অনেকে দেখা গেল যে অ্যাকচুয়ালি বিয়ে শাদী হওয়ার পরে চাকরি আর করে না, মহিলা মানুষ বাসায় বসে থাকে, আগে হয়তো একটা সময় জব টপ করেছেন, পরবর্তীতে তিনি আর জবে নেই, কিন্তু কানাডাতে অ্যাপ্লাই করার জন্য কী করতেছেন, স্পাউসের বয়স যেহেতু কম, তিনি হাউস ওয়াইফ হলে তাকে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বানানো হচ্ছে, সে অ্যাপ্লাই করতেছে, দেখাই দিচ্ছে একটা জব, কোনো পরিচিত কারোর কাছ থেকে একটা প্যাডে সিল দিয়ে স্যালারি সার্টিফিকেট দিয়ে আপনার বানাই নিচ্ছেন।
তো এই ধরনের ঘটনা কিন্তু অনেকে করে, আমরা জানি। তো এই বিষয়গুলো এভাবে করতেছেন, পার পেয়ে যেতে পারেন, কিন্তু এইটা মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে পড়ে। সুতরাং এই ধরনের কোনো ঘটনা ঘটলে বা ধরা পড়লে তাহলে কিন্তু সেটার জন্যে আপনার পুরো সিস্টেমটা, আপনার পুরো কেসটা বাতিল হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। If I make an honest mistake on my immigration application, is that considered misrepresentation? আপনি যদি ইন্টেনশনালি না, অনেস্ট মিস্টেক বলতে যেটা বোঝায় আর কি, মিসপ্রেজেন্টেশন ক্যান অকার ইভেন ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট হ্যাজ মেড অ্যান অনেস্ট মিস্টেক। However, there is some nuance involved according to its official definition. এখানে একটি ল দেখুন বা একটি ডেফিনেশন দেখুন। A permanent resident or a foreign national is inadmissible for mispresentation for directly or indirectly mispresenting or withholding material facts relating to a relevant matter that includes or could induce an error in the administration of this act. তো এখানে একটি অফিসিয়াল ডেফিনিশন আপনাদেরকে দেখানো হলো, শোনানো হলো পড়ে। This means that whether something is considered misrepresentation depends on the information that is provided, and it is considered material in a particular case. Incorrect misrepresentation is what happens when an applicant provides information material to their case that they believe to accurate but turns to be wrong or incomplete. এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে আমি বাংলায় উদাহরণটা বলি। দেখা গেল যে আপনি জবের সার্টিফিকেট যখন দেখাচ্ছেন যে আপনার অ্যাকচুয়ালি জব এক্সপিরিয়েন্স আছে, হয়তো বা আপনি পড়াশোনা শেষ করে প্রকৃতপক্ষে 2018 সাল থেকে জব করতেছেন, কিন্তু আপনি একটি স্যালারি সার্টিফিকেট নিয়েছেন অফিস থেকে, ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক, আপনি 2016 থেকে সেখানে জব দেখালেন, দেখায় আপনি ফাইল সাবমিট করতে যাচ্ছেন, সব কিছু ঠিক আছে। ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন প্রসেসের মাঝপথে দেখা গেলো যে র্যান্ডমলি আপনার কোনো কলিগকে ফোন দিল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, যে কোনো জায়গা থেকে, এবং আপনি দেখা গেলো আপনার জব এক্সপিরিয়েন্স 2016 থেকে দেখাইছেন, অ্যাকচুয়ালি জব করতেছেন 2018 থেকে, তো 2 বছরের বেশি জব এক্সপিরিয়েন্স দেখিয়েছেন। তো ফোন দিয়ে জানলো যে আসলে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করেন, এটা বাস্তব, এটা সত্য, তো আসলে আপনি 2016 থেকে না 2018 সাল থেকে জবে আছেন। তো তখন কি হলো, আপনি এখানে 50% আপনি কারেক্ট হলেন, 50% রং, যে আপনি আসলে এত লং টাইম ধরে এই প্রতিষ্ঠানে নেই। সুতরাং এইখানে আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। This could be considered misrepresentation if work experience is material to your case, even if it is just a typo. তো ইভেন এটা ইন্টেনশনাল না করে কেউ যদি টাইপিংয়ের ক্ষেত্রে মিস্টেক করে ফেলে, সেটাও কিন্তু এই অফেন্স হিসেবে কিন্তু দেখা গেল যে অ্যাকচুয়ালি সে 18ই দিতে চেয়েছিল, সামহাও এটা 16 হয়ে গেছে, সেটা প্রিন্ট আউট করে আপনি এটা দিয়ে দিয়েছেন, তো এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল না। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে ভালোভাবে। তথ্যের সামঞ্জস্যতা এবং ধারাবাহিকতা ঠিক আছে কিনা অবশ্যই আপনারা খেয়াল করবেন, এবং সেই সাথে আপনার ডকুমেন্টেশনগুলোও কিন্তু সেভাবে সাজানো প্রয়োজন। Irrespective of intent, innocent misrepresentation, if material, may have some consequences as intentional misrepresentation. Some common mistake that could lead to innocent misrepresentation: not reporting past marriage. এখানে ইনোসেন্ট মিস্টেক বলতে যেটা বোঝায়, অ্যাকচুয়ালি আপনি মনে করছেন যে এই তথ্যটা না দিলেও হবে, এটা আছে, এত ঝামেলা করার কি দরকার, আগে তো যা করছি এখন ভালো হয়ে গেছি, বা এখন সেটার সাথে আমি ইনভলভ নেই, সুতরাং তথ্য একটা দিয়ে দেই, এই ধরনের বিষয় কিন্তু ঘটতে পারে। যেমন এখানে নট রিপোর্টিং পাস্ট ম্যারেজ, আপনার হয়তো আগে বিয়ে শাদী করেছিলেন, এখন ভাবতেই পারেন যে ভাই আগের বিয়ে শাদীর তথ্য এখন দিয়ে লাভ কি বা দেওয়ার দরকার কি, কে ঘাটতে যাবে এত, এখন বিয়ে শাদী নতুন করে করছি, ম্যারেজ সার্টিফিকেট আছে, ওয়াইফের সাথে সব ধরনের বিষয়গুলো এখন প্রুভ আছে, সেটা দিয়ে দিলে যথেষ্ট। কিন্তু কোনো কারণে এখানে কোনো একটা ঘটনাচক্রে আপনার প্রকাশ পেল যে আসলে আপনার পাস্ট ম্যারেজ ছিল, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। You may mistakenly believe there is no real value in reporting a previous marriage in your immigration application. However, omitting this information will most likely be considered a misrepresentation. For example, if you are sponsoring a partner and fail to disclose 2 previous marriages within 5 years, immigration authorities may see this as relevant to their decision.
If the omission was unintentional, it could put your application at risk. তো আনইনটেনশনাল হলেও কিন্তু এটা একটা রিস্কের মধ্যে থেকে যাবে, বলা যায় না এটাকে পজিটিভলি তারা নেবে কি না আদৌ। নট রিপোর্টিং পাস্ট ক্রাইমস, আপনার হয়তো বা আগে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল, বর্তমানে নাই, ওখানে কানাডার ব্যাকগ্রাউন্ড ডিক্লারেশন ফর্ম একটা আছে, সেখানে কিন্তু উল্লেখ করতে হয় প্র্যাকটিক্যালি, যেহেতু আমরা এগুলো কাজ করি সেই জন্য আপনাদেরকে বলতেছি। তো সেখানে কিন্তু এই ফর্মের মধ্যে ইয়েস নো অনেকগুলো বিষয় আছে, আপনার প্রিভিয়াস কোনো ক্রাইম ছিল কিনা, অ্যারেস্ট হয়েছেন কিনা, পলিটিক্যাল পার্টির সাথে যোগসূত্র ছিল কিনা, বড় কোনো রোগ ছিল কিনা, ইয়েস অর নোট। আপনি দেখা গেলো যে যা ঘটছে ঘটছে, আগে তো সব হয়ে গেছে, এখন তো আর নাই, নো দিয়ে দিলেন। কিন্তু কোনো কারণে কোনো একটা স্টেজে গিয়ে দেখা গেলো যে আপনার কোনো একটা হেলথ সিচুয়েশনের কারণে প্রিভিয়াস রিপোর্ট বা রেকর্ড সব টান দিতে হইলো, তখন গিয়ে আপনি কিন্তু ধরা খাই যাবেন। ইভেন ইফ ইউ ডোন্ট ফিল লাইক thinking about or mentioning an offense that was committed years ago, you still must disclose this information. This applies to all criminal offense. A failure to prove this information can lead to misrepresentation. It does not matter in which country the offense was committed. তো আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেটটা হয়তো প্রেজেন্টলি দিচ্ছেন, কারণ আপনার বর্তমান সময়ে কোনো ঝামেলা নেই, কিন্তু আগের যদি এই ধরনের ঘটনা থাকে সেটা ডিসক্লোজ করাটা বেটার। নট রিপোর্টিং এ ভিসা রিফিউজাল টু এন্টার কানাডা অর অ্যানাদার কান্ট্রি। অনেক সময় আমরা মনে করি যে আগে তো ভিসা রিফিউজ হয়েছে, আমি তো সব কিছু ঠিকঠাক দিয়েছিলাম, আসলে ইমিগ্রেশন অফিসার বোঝে নাই, তারাই আসলে ভুল করেছে, আমার ডিসিশনটার ক্ষেত্রে তারা ভিসাটা না দিয়ে ভুল করেছে। এই ধরনের চিন্তা ভাবনা নিজে নিজে করতে পারেন। তো নতুন করে আবেদন যখন করতেছেন তখন ভাবলাম যে যদি একটা নেগেটিভ আগে রিফিউজাল বিষয়টা ডিসক্লোজ করি, তাহলে তো একটা নেগেটিভনেস থাকলো অ্যাপ্লিকেশনে, আবার রিফিউজ করতে পারে। এই ধরনের একটা চিন্তা করে আপনি দেখা গেলো যে প্রপার ইনফরমেশন দিলেন না, জাস্ট আপনি স্কিপ করে গেলেন, সেটা কিন্তু একটা সিরিয়াস অফেন্স হিসেবে কাউন্ট হবে, এবং এটার কারণেই, শুধুমাত্র এটার কারণে আমার ভিসাটা হবে না, যদি তারা ধরতে পারে, না হওয়ার চান্স থাকে। ইফ ইউ হ্যাভ বিন ডিনাইড অ্যান এন্ট্রি ভিসা ইনটু এ কান্ট্রি, this need to be disclosed in an immigration application. This rule applies for any country, not just Canada or the United States. তো ইউজুয়ালি আমরা ইউনাইটেড স্টেটসের বিষয়টাই এখানে যদি আমাদের না ভিসা না দেয় তাহলে সেটা মেনশন করি। এখানে পরামর্শ দেওয়া হচ্ছে সব কান্ট্রির ক্ষেত্রেই যদি যে কোনো কান্ট্রিতে ভিসা রিফিউজ হলে সেটা নিয়ে আপনি 2 কলাম লিখে দিলেন। ইফ ইউ হ্যাভ বিন ডিনাইড এ টেম্পোরারি ওয়ার্ক পারমিট, এ ভিজিটর visa, a permanent residency visa, a study permit, or any other type of visa or immigration application, it needs to be mentioned in your application. Failure to report former military service or political activity. আপনি যদি আগে কোনো মিলিটারি সার্ভিস কিংবা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন, সেটাও এখানে ডিসক্লোজ করাটা বেটার। যদি ধরা খেয়ে যান তাহলে প্রবলেমে পড়বেন। ইউ মাইট be reluctant to disclose your previous political activity, especially if you are uncomfortable with sharing your political or leanings. However, for the purpose of immigration, it is necessary to open honest about previous political activity. This also applies to military service and membership to any parties or any political organizations. Giving approximate information. অনেকেই অ্যাপ্রক্সিমেট ধরে একটা ইমাজিনেশন করে বা একটা ধরার মধ্যে দিয়ে অনেক কিছু দিয়ে দেন, এই আসলে ধরে নেওয়াটা এটাও ঠিক না, এটা বোকামি। when unsure about exact information, it is tempting to give approximate dates or details. However, this can be risky. Authorities may find discrepancies and suspect misrepresentation. If you are uncertain about specific facts, it is better to admit your uncertainty than to provide inaccurate information. By being thorough and honest in your application, you can avoid the risks of misrepresentation, including innocent misrepresentation. What do I do if I have made a mistake in my immigration application? এখন দেখা গেল যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা মিস্টেক হয়ে গেছে, এখন আপনি চাইতেছেন অনেস্ট হইতে বা এখানে অনেস্টলি সব কিছু ডিসক্লোজ করতে, তখন আপনি কি করবেন? বা এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, ডিসক্লোজ করতে চান না চান, সেটা নিয়ে আপনি ওয়ারিড হয়ে গেলেন আজকের এই আলোচনা শুনে, আপনার করণীয় কি? দি বেস্ট থিং টু ডু হট টু বি কন্ট্যাক্ট আইআরসিসি ইমিডিয়েটলি অ্যান্ড এক্সপ্লেইন দি সিচুয়েশন। তা আইআরসিসির সাথে যোগাযোগ করে আপনার বিষয়টা আপনি ব্যাখ্যা করবেন,
কোন গ্রাউন্ডে আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল এবং আপনি কী কারণে এটা দিতে পারেননি বা দেননি এই বিষয়গুলো তুলে ধরবেন। দিস ইজ নট এ গ্যারান্টি দ্যাট দি মিসপ্রেজেন্টেশন উইল বি ফরগিভেন অর excused. However, it is regarded favorably compared to advocacy independently discovering it in the application. তো আপনি যে ভুল স্বীকার করলেন সেটার কারণে এটাকে তারা পজিটিভ বিষয় হিসাবে নিচ্ছে, কিন্তু রেজাল্ট এটার জন্য পজিটিভ হবে না নেগেটিভ সেটা ম্যাটার করে না। এটা অফিসার টু অফিসার ভ্যারি করে বিষয়গুলো। ইফ ইউ হ্যাভ ফাউন্ড আউট অ্যাবাউট মিসপ্রেজেন্টেশন থ্রু এ procedural fairness letter PFL, you should write a clear comprehensive letter to address the concern raised by RCC as well as to provide as many supportive documents as possible. RCC sends PFL to an applicant procedural fairness letter. An applicant before an officer make a final decision on mispresentation. It gives the applicant a chance to explain by inaccuracies or mistakes. Many applicants choose to hire a lawyer to prepare such letter and submission to ensure they are a clear, concise and possible avoid being accused or mispresentation. তো এখানে একটা বিষয় হলো অনেক সময় এই ধরনের ঘটনাগুলো ইভেন ভিজিটর ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসা, স্টাডি পারমিটের ক্ষেত্রে হয় অনেক সময় এই ধরনের যে কোনো ভিসাতে হতে পারে। দেখা গেলো যে কোনো একটা বিষয়ে অফিসার কনফিউজড, তো তখন তারা আপনাকে প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার দিয়ে 15 দিন 1 মাস সময় দিবে। সেই সময়ের মধ্যে তাদের যে সন্দেহ সেটার জন্য তাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর এগেনস্টে আপনাকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। তবে এখানে আপনি নিজে যদি সেটাতে কমফোর্ট ফিল না করেন অবশ্যই ইমিগ্রেশন লয়ার হায়ার করতে পারেন এই ধরনের কেসগুলোতে, তাহলে আপনি সহযোগিতা পাবেন প্রপারলি। তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি এই তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে উপকৃত করবে, অনেকে সাবধান হয়ে যাবেন এই বিষয়গুলোতে এবং অনেকে কারেকশন করে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।